ইলিয়াস খান, একটু যদি প্রথমে আলোচনা করি, একটি গণমাধ্যমে আমরা দেখছিলাম যে রাষ্ট্রপতি নিয়ে একটি হয়তো তথ্য তারা বলছে যে তিনি পদত্যাগ করতে পারেন বা তিনি হয়তো এখনো বহাল থাকবেন। এই বিষয় সম্পর্কে যদি কোনো তথ্য আসলে আপনার কাছে আমি যতদূর জানি তিনি আগামী সপ্তাহে পদত্যাগ করবেন, রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে। এবং যতটুকু জানতে পেরেছি 5ই আগস্টের আগে তাকে আর রাষ্ট্রপতি তিনি আর থাকছেন না, এই হিসেবেই তাকে তিনি চলে যাচ্ছেন। এবং যতদূর আমি জানি দেশের বাইরে তিনি চিকিৎসা করতে যাবেন। আজকে আমরা খবর নিয়েছি, আমরা যতটুকু জানি দেশের বাইরে চিকিৎসা করতে যাবেন। সপরিবারে চলে যাচ্ছেন নাকি এরকম? সেটা যেন ওনার বিষয়টা আমি জানি, সব পরিবারে যাবেন কিনা আই এম নট শিওর। বাট পরবর্তী রাষ্ট্রপতি কে সেটি এখন নিশ্চিত, সেটি নিয়েও নানা গুঞ্জন আছে। তবে একটি সূত্রে আবার শুনেছি যে প্রথমত যে স্পিকার আছে তার কাছে উনি ক্ষমতা দিয়ে যাবেন, পরবর্তীতে বিএনপি চিন্তা ভাবনা করে কাকে বানানো যায় সেই চেষ্টা করবে। এরকম ধারণা করা হচ্ছে রাষ্ট্রপতি চেঞ্জ যদি না হয় 5 তারিখের আগে বিরোধী দলগুলো কোনো বড় প্রশ্ন তুলতে পারে যে এখনও কেন, কারণ তিনি তো পতিত সাবেক যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তার আমলেই তিনি রাষ্ট্রপতি, এবং তার কিন্তু এখনও 1 বছর 10 মাস আমি যতদূর জানি সময় আছে, বাট তিনি আগেই চলে যাচ্ছেন। আচ্ছা, নিশ্চয়ই এই বিষয়ে আরও গণমাধ্যমগুলো বিস্তারিত তথ্য হয়তো দেবে কিছু দিনের মধ্যে। আমরাও হয়তো পুরোপুরি জানতে পারবো যে রাষ্ট্রপতি শেষ পর্যন্ত পদত্যাগ করছেন এবং তার জায়গায় কে আসছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি, সেটিও নিশ্চয়ই পরিষ্কার হওয়া যাবে। আমরা একটু সম্প্রতি যে প্রসঙ্গটি আসলে আলোচনায়, এটাই আমরা ব্যাপক আলোচনায় জামায়াতের একজন এমপি সাতক্ষীরা 4 আসনের, তার যেই ঘটনাটি নানা রকমভাবে প্রথমে চেষ্টা করা হলো যে সেটি আসল না, সেটি এক ধরনের এআই দিয়ে করা। না, এই চেষ্টা চালিয়েছিল একটি গোষ্ঠী। আমি অনেকে তাদেরকে বলেন একটি বাহিনী, আমি সেটি বলতে চাই না। একজন প্রথমেই ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু এটিতে শেষ রক্ষা হয়নি, কারণ এটিতে এআই দিয়ে তৈরি না সেটি প্রমাণ। তিনি প্রথমত বিয়ে করেছেন, স্বীকার করেননি, বলা হচ্ছে তার কাছ থেকে 1 লাখ টাকা। জামাত ইসলামকে আমি ধন্যবাদ জানাতে চাই, তাকে পরিষ্কার করা হচ্ছে। বাট একই সঙ্গে বলতে চাই, তিনি যদি ওই মেয়েটাকে বিয়ে না করে থাকেন, তাহলে যে মেয়েটার সাথে সময় কাটিয়েছেন এটা তো গুরুতর অপরাধ, সেই অপরাধেরও বিচার করতে হবে। বাংলাদেশের সংস্কৃতিতে আছে, কেউ অপরাধ করলে পুলিশ বর্ণ কেউ ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করা তো এটা তো সমাধান না। ঠিক ওনার ক্ষেত্রেও যদি তিনি একটি নাবালিকা, আমি তাকে নাবালিকাই বলবো, তার বয়স দেখানো হয়েছে, এখন তো সব কিছু মিথ্যা প্রমাণিত হচ্ছে। তিনি আদৌ মেট্রিক পাস করে এসএসসি পাস করেছেন কিনা সেটি কিন্তু আমার শিওর না। সুতরাং যদি এই মেয়েটির সাথে তিনি সময় কাটিয়ে থাকেন, সেটির বিচার হতে হবে দেশের প্রচলিত আইনে বা ইসলামী আইনে। জামাত যে আইনে বিশ্বাস করে সেটির বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। অবশ্যই আমরা সেই আইনের বিষয়ে তো অবশ্যই আমরা জানতেই চাই, কারণ আমাদের সাথে বিশেষজ্ঞরা আছেন, সংসদের বিষয়ে বিশেষজ্ঞ আছেন এবং একই সাথে আইনের বিষয়ে বিশেষজ্ঞ আছেন। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছেই আসি। আপনাদের দলের সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত দেখেছি যে গাজী নজরুলকে আপনারা দল থেকে বহিষ্কার করেছেন। বহিষ্কারই কি শেষ অবস্থান আপনাদের? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আসলে সেটা দুঃখজনক বা যেটা আমাদের জন্য আকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, এবং সংগঠনের পক্ষ থেকে সূচিত বলা হয়েছে যে আমরা এটাকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এবং ব্যবস্থা নেওয়া। সংগঠন তো একদিনের মাথায় সেটাকে তদন্ত করে দিয়েছে এবং বিজয়ী পরিষদের জরুরি বৈঠক ডেকে আজকে সেখানে সিদ্ধান্ত হয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং নির্বাচন কমিশনকেও সেটা লিখিত আকারে জানানো হয়েছে। তার ব্যাপারে সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে এবং তার সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এখন সেটা আমরা মনে করি যে সংগঠনের যেটা করার বা যে যতটুকু করার আছে সংগঠন তার সর্বোচ্চটুকু করেছে। এবং এই ক্ষেত্রে জামাত ইসলামীকে আমার ধন্যবাদ জানাই। জামাত ইসলামী এই সংগঠন যে তারা এরকম ঘটনার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিয়েছে এবং রানিং একজন এমপিকে দল থেকে বহিষ্কার এবং তার
আসন ব্যাপারও নির্বাচন কমিশনকে জানিয়েছে সেই ব্যবস্থা নেওয়ার জন্য। যদিও এর আগে অনেক ঘটনা আছে, অনেক দলের অনেক নেতাদের বড় বড় ঘটনা আছে, এবং সেগুলো নিয়ে আমরা হ্যালো জি। আমি বলছি যে সেই জন্য সেরকম অনেকগুলো নজিরও আছে, কিন্তু এরকম খুব বড় ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু জামাত ইসলাম যেটা একটা নৈতিক সংগঠন এবং ইসলামী সংগঠন, এবং এখানে সাদা কাপড়ের দাগ লাগলে অনেক বড় করে দেখা যায় এবং দেখা হয়, এটা স্বাভাবিক। এবং সেই জন্য আমাদের কর্মীরা, আমাদের জনশক্তিরা আহত হয়েছে, মানুষ আহত হয়েছে। আমরা সংগঠন পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি যেটা সংগঠনের পক্ষে করার আছে সেটা সর্বোচ্চ করেছে। এখন কেউ মানে মামলা করা বা হচ্ছে যে এটা হচ্ছে যেটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা অবশ্যই ক্ষতিগ্রস্ত পক্ষ বা কেউ মামলা করলে সেটা তার আইনের গতিতে চলবে। সংগঠনের যেটা সংগঠন একজন মানুষকে যেহেতু দেশের প্রচলিত আইন আছে বা ব্যবস্থা আছে, সেখানে সংগঠনকে আর কি করার আছে? আমার নয় এটা আপনি নৈতিকতার জায়গা থেকে বলেন বা হচ্ছে যে ইয়ার জায়গা থেকে বলেন, সামাজিকতার জায়গা থেকে অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। এখন আইনগত দিকে আইনজীবী হিসেবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন বা হচ্ছে আমার পাপিয়া আছে তাকে জিজ্ঞেস করেন, সেখানে যদি তিনি বিয়ে করেন, সেখানে যদি তার কাবিননামা থাকে, সেখানে যদি ভিকটিমের কোনো অভিযোগ না থাকে, তার পরিবারের কোনো অভিযোগ না থাকে, তাহলে সেখানে আইনের দৃষ্টিতে তো সেটা আইন আপনারা ভালো জানেন বা সবাই ভালো জানে, আইন তো আইনের গতিতে চলবে। আপনি কাজী নজরুলের হচ্ছে উনি সংসদ সদস্য হিসেবে থাকবে কি থাকবে না, আপনি সেই বিষয়টা বারবারই বলছিলেন যে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এই যে যে ভিকটিম যে মেয়েটি, সে তো হচ্ছে সম্ভবত নাবালিকা, এবং একই সাথে হচ্ছে আমরা দেখেছি ওনার প্রথম পক্ষের যে স্ত্রী, তিনি এই বিষয়ে কথা বলেছেন, এবং এই ধরনের ঘটনার কারণে গাজী নজরুলের কাছ থেকে এর আগেও বেশ কিছু আমরা দেখেছি অর্থের একটি বিষয়, সেখানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও এসছে যে অর্থের বিনিময়ে তাকে সেখান থেকে বের হতে হয়েছে। এই বিষয়গুলো আসলে বিবেচনায় আপনারা নেবেন কিনা? কারণ শুধুমাত্র তো এখানে গাজী নজরুল একা নন, তার সাথে তো এই মানুষগুলো তো আসলে জড়িত। এখন আমি তো বললাম যে আপনি সংগঠন তো যার ব্যাপারে অভিযোগ আসছে, যারা যিনি সংগঠনের দায়িত্বশীল বা এমপি, তার বিরুদ্ধে সংগঠন ব্যবস্থা নিয়েছে। এখন এর সাথে যদি আরো কেউ জড়িত যে থাকে, ভিকটিম তার বিষয়ে দলের পক্ষ থেকে আপনারা কিছু করবেন না, বা তার প্রতি আপনাদের কোনো সহানুভূতি নেই? অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপি, আপনার কাছে যদি আসি। আপা, জি, আপনি বলতে দেন, মানে হচ্ছে যে সে তো কোনো অভিযোগ করে নাই, সে তো ভিডিও বার্তা দিয়েছে, সে তো বলেছে যে তার স্বামী, সে তো বলেছে যে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, তার বাবা বক্তব্য দিয়েছে, সব মানুষ বোঝে, তার মেয়ের বিয়ে হয়েছে, তার মেয়ে বিয়ে দিয়েছে, তাদের এখানে তাদের পরিবারে পারিবারিকভাবে বিয়ে দিয়েছে। এখন সেখানে যদি সে তাহলে জামাত ইসলামী তাকে বহিষ্কার করলো কেন? যদি তার শ্বশুর মেয়েটি সাক্ষ্য দিয়ে থাকে, তাহলে তো তিনি বৈধই আছেন, তাকে জামাত ইসলাম তাকে বহিষ্কার করলো কেন? জামাত ইসলামী বহিষ্কার করেছে, জামাত ইসলামীর সাংগঠনিক সিস্টেম আছে, সংগঠনের মানে যেহেতু সংগঠনের এই দ্বিতীয় বিয়ে বলে বা হচ্ছে যে এই সংগঠনের নিশ্চয়ই দ্বিতীয় বিবাহ কোনো অপরাধ না, সংগঠনকে অবহিত করে নাই, এবং সংগঠনের মানে যে লেভেলের সংগঠন থেকে একজন দায়িত্বশীলের এই সকল বিষয়গুলো মানে বিয়ে করবার জন্য কি সংগঠনকে অবহিত করতে হবে? আপনাদের কি এরকম নিয়ম আছে? আমাদের সংগঠনের অনেকগুলো বিষয়ে সম্পৃক্ত আছে। যদি কোনো এখন উনি তো নিশ্চয়ই এই বিষয়গুলো অজানা নন, তিনি যখন এই কাজটা করেছেন। হ্যাঁ, উনি ওটা করেছেন বিদায় আপনি আছেন আমাদের সাথে, আমরা এমপির বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হয়েছে, ওনাদের এমপি পদ বাতিলের জন্য সংগঠন সিদ্ধান্ত নিয়েছে। এখন যদি ভিকটিম পরিবার তার ব্যবস্থা নেন, বা আপনি আইনজীবী, আপনারা আছেন, সাংবাদিকরা আছেন, বা জি, আমরা আসবো আপনার কাছে অ্যাডভোকেট সৈয়দা। জি, আশরাফি পাপি, আপনার কাছে যদি আসি, মানে একজন সংসদ সদস্যর আচরণ আমাদেরকে এই অবস্থায় দেখতে হলো। এটা বাংলাদেশের ইতিহাসে খুব দুর্ভাগ্যজনক। তার কারণ জনপ্রতিনিধিদের কাছ থেকে মানুষ এই ধরনের আশা করেই না। তারপর ধর্মভিত্তিক দল যারা বেহেশত, দোজখ, পাপ পুণ্য এই সমস্ত নিয়ে আলাপ আলোচনা করে,
এবং ইসলামিক রাষ্ট্র তৈরি করার স্বপ্ন অদ্যাবধি কাল পর্যন্ত সে গোলাম আজমের সময় থেকে শুরু করে দেখিয়ে আসতেছে, তাদের এরকম ধর্ম বহির্ভূত কর্মকাণ্ড, ইসলামিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড, সেটা তো এক মানে ওই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা প্রচন্ড খারাপ এবং অপরাধ। আর দ্বিতীয়ত আপনি আসেন মেয়েটা নাবালক, তো রাষ্ট্রীয় আইন যেখানে উনি 3 বারের সংসদ সদস্য, 72 বছর বয়স, একটা রাষ্ট্রের আইন একটা নাবালক মেয়েকে কোনো কাজে আসতেই পারে, কিন্তু তাকে আমাকে প্রভোগ করতে হবে, তার সাথে দৈহিক সম্পর্ক তৈরি করে প্রলোভন দেখিয়ে কাজ করব কি করবো না সেটা পরের প্রশ্ন। এটা প্রচন্ড অনৈতিক হয়েছে, কারণ উনি যদি একটা 20 বছরের যুবক হতো তাহলে এটা আপনি তারুণ্যকে 20 বছরের যুবককে 30 বছরের যুবক তারুণ্যকে দায়ী করতে পারতেন, কিন্তু একটা বয়স্ক মানুষের এই ধরনের কর্মকাণ্ড এটা সত্যি লজ্জাস্কর। এবং এটা শুধু বহিষ্কার করেই ক্ষান্ত হওয়ার বিষয় এটা না, এটা জামাত ইসলামকে অদূর ভবিষ্যতে তাদের এরকম অনেক বহিষ্কারই হয়, আবার সেই বহিষ্কার প্রত্যাহার হয়। আমি চাঁপাইনবাবগঞ্জে ওখানে জোট হয় না, স্বতন্ত্র ভোট করেছিল ওনাদের নায়েবে আমির লতিফুর রহমান নামে মাত্র বহিষ্কার, কিন্তু এখন ওটা প্রত্যাহারও এবং উনি নায়েবে আমির হয়ে এখন পর্যন্ত ওখানে আসছেন। এখন এখানে 2 রকম প্রশ্ন দেখা দিচ্ছে যে নাবালক মেয়েটাকে ঘটনাটা যে ঘটালো, বাংলাদেশের সোসাইটি এমন একটা জিনিস যে আজকে দেখেন জুলাই আগস্টের পরে ব্যাপকভাবে মাদ্রাসায় বলাৎকার, পুরুষ শিশু এবং নারী মেয়ে শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু তারা মুখ খুলতে গেলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে এবং বাবাকে মানুষ একঘরে পর্যন্ত করে দিচ্ছে। তো আজকে ধর্মীয় অনুশাসন যেখানে আমাদের পাপ বোধ থেকে আমাদের আত্মাকে শুদ্ধি করে বিরত রাখবে এবং ধর্মীয় অনুশাসনের দ্বারা আমরা পাপ পুণ্য থেকে বিরত থাকবো, সেখানে দেখেন এখানে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তো এগুলো তো আসলে ভেঙে পড়েছে সমস্ত কিছু। এবং এই যে টিআইবি রিপোর্ট অনুযায়ী যে ধর্ষণ বেড়েছে, এগুলো সব দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ মাদ্রাসা গোরস্থান তো না, মসজিদ মাদ্রাসা ছেলে শিশু ও মেয়ে শিশু সংক্রান্ত। এগুলা ফেক, সবগুলো যে ফেক তা কিন্তু না, অধিকাংশটাই সত্য। এখন এইখানে প্রশ্ন আসছে যে ওনার সদস্য পদ যাবে কিনা, ওনার সদস্য পদ যাবে না।